শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগ বইয়ের যে প্রথম অধ্যায় আছে সেখান থেকে ব্যবসা পরিচিতি সম্পর্কে জানব। প্রথম অধ্যায় মূলত ব্যবসার বিস্তারিত বর্ণনা করা আছে। এখানে ব্যবসার পরিবেশ থেকে শুরু করে শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা সহ অনেক কিছু সম্পর্কে বর্ণনা করেছে। তো আমরা এখানে সৃজনশীলের জন্য কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ, এমসিকিউর জন্য কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ সেগুলো বিস্তারিত জানবো এবং কোনটা কোন প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ সেটা পড়ার সাথে সাথে আমরা নোট ডাউন করে ফেলবো। তো ব্যবসা পরিচিতি বা ইন্ট্রোডাকশন টু বিজনেসের শুরুতে কি বলেছে দেখো, যে ব্যবসার উৎপত্তির মূলে ছিল মানুষের অভাববোধ। তো এটা এমসিকিউতে আসতে পারে যে কি কারণে ব্যবসার উৎপত্তি হয়েছিল বা উৎপত্তির মূলে কি ছিল। অ্যান্সারটা হবে মানুষের অভাববোধ। অভাব পূরণের লক্ষ্যেই মানুষ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে উপার্জন প্রচেষ্টায় জড়িত হয়। কেন মানুষ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত হয়, এটা একটা প্রশ্ন। অর্থনৈতিক কর্মকাণ্ডে কেন জড়িত হয় এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে কেন উপার্জন করতে চায় মানুষ, এটার উত্তর হবে অভাব পূরণের জন্য। মানুষের জীবনে যে অভাব আছে সেটা পূরণের জন্য। মূলত অর্থনৈতিক কর্মকাণ্ড ও লেনদেনকে ঘিরেই উদ্ভব হয় ব্যবসার। তাহলে ব্যবসার উদ্ভব হয় কাকে কেন্দ্র করে বা কাকে ঘিরে? অর্থনৈতিক কর্মকাণ্ড এবং লেনদেনকে কেন্দ্র করে। কোন দুটি জিনিস ব্যবসা উদ্ভবের মূল কারণ? সে দুটি জিনিস হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড আর লেনদেন। তো এই অধ্যায়ে আমরা ব্যবসা সম্পর্কে বিস্তারিত জানবো। আর প্রথম পৃষ্ঠাতে আসলে এই 2-3টা লাইনে এমসিকিউ আছে, এগুলো আমরা এমসিকিউর জন্য একটু পড়ে ফেলবো। এরপরে আমরা একটা একটা করে বিস্তারিত বিষয় সম্পর্কে জানবো। এখানে আছে ব্যবসার ধারণা। এখানে মূলত একজন শিক্ষকের কথা বলা হয়েছে, যিনি একটা বই নিয়ে নবম শ্রেণীতে এসে তিনি হচ্ছে ব্যবসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। তো এখানে হচ্ছে আমাদের যে আলোচনাগুলো আছে, আলোচনার পরবর্তী যে কথাগুলো এখান থেকে আমরা দেখব। উপরের আলোচনাটুকু তোমরা নিজেরাই পড়লে বুঝতে পারবে। সাধারণভাবে মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে। এটা হচ্ছে ব্যবসার একটা সংজ্ঞা, ছোট একটা সংজ্ঞা। এইটা আসলে আমাদের ক নাম্বারের জ্ঞানমূলকে লেখা যাবে না, কিন্তু আমরা যখন গ বা ঘ নাম্বারের মধ্যে সৃজনশীলে ব্যবসা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দিব তখন আমরা ব্যবসার এই সংজ্ঞাটা লিখতে পারি। পরিবারের সদস্যদের জন্য খাদ্য উৎপাদন করা, হাঁস মুরগি পালন করা, সবজি চাষ করাকে ব্যবসা বলা যাবে না। এখন কোন কাজগুলো ব্যবসা, কোনগুলো ব্যবসা না, এটা সম্পর্কে আমাদেরকে বিস্তারিত ব্যাখ্যা করেছে। তো কেন ব্যবসা হবে না এই কাজগুলো, মানে পরিবারের সদস্যদের জন্য যখন আমরা এই কাজগুলো করব এটা কেন ব্যবসা হবে না সেটা সম্পর্কেও আমাদেরকে সামনে বলেছে। কিন্তু যখন কোনো কৃষক মুনাফার আশায় ধান চাষ করে বা সবজি ফলায় সেটা ব্যবসা হিসেবে গণ্য হবে। মানে মুনাফার আশা যখন একজন কৃষক করবে তখন তার কৃষিকাজটা ব্যবসা বলে গণ্য হবে। কিন্তু সে মুনাফার আশা ছাড়া যদি শুধু পরিবারের প্রয়োজনের জন্য বা ব্যক্তিগত প্রয়োজনের জন্য কোনো কাজ করে তাহলে সেটা ব্যবসা বলে গণ্য হবে না। তবে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত সকল অর্থনৈতিক কর্মকাণ্ডকে আবার ব্যবসা বলা যাবে না। মানে আমার মন চাইলো, আমি মুনাফা করতে চাইলাম, সেজন্য আমি যে কাজ ইচ্ছা হলো সেটা করলাম এবং সেটাকেই ব্যবসার নাম দিয়ে দিলাম, এটাও কিন্তু হবে না। ব্যবসা বলে গণ্য হবে যদি সেগুলো দেশের আইনে বৈধ হয় আর সঠিক উপায়ে পরিচালিত হয়। তার মানে ব্যবসার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মুনাফা অর্জনের আশায় এটা পরিচালিত হবে। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে দেশের আইনে এটা অবশ্যই বৈধ হতে হবে এবং সঠিক উপায়ে পরিচালিত হতে হবে এবং এখানে কোনো অসৎ উপায় অবলম্বন করা যাবে না বা নির্ধারিত পদ্ধতি বা উপায় ছাড়া অন্য কোনো উপায়ে ব্যবসা করা যাবে না, তাহলে সেটা ব্যবসা বলে গণ্য হবে না। তার মানে এই পর্যন্ত আমরা 3টা বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছি। একটা হচ্ছে মুনাফা অর্জনের আশা থাকতে হবে বা মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকতে হবে, একটা হচ্ছে দেশের আইনে বৈধ হতে হবে এবং তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে সঠিক উপায়ে পরিচালিত হতে হবে। এছাড়াও আরো কিছু বৈশিষ্ট্য আছে ব্যবসার যা একে অন্য সব পেশা থেকে আলাদা করে। ব্যবসার সাথে জড়িত পণ্য বা সেবা যেটা, মানে যেটা নিয়ে আমি ব্যবসা করব তার অবশ্যই আর্থিক মূল্য থাকতে হবে। আমি যে পণ্যের ব্যবসা করব, যে সেবার ব্যবসা করব তার আর্থিক মূল্য থাকতে হবে। মূল্যহীন কোনো কিছু নিয়ে আসলে ব্যবসা করা যায় না। ব্যবসার আরেকটি বৈশিষ্ট্য হলো এর সাথে অবশ্যই ঝুঁকির সম্পর্ক থাকতে হবে। ঝুঁকি না থাকলে সেটা ব্যবসা বলে গণ্য হয় না। মূলত মুনাফা অর্জনের আশাতেই ব্যবসায়ী অর্থ বিনিয়োগ করে। তার মানে অর্থ বিনিয়োগ করে কিসের জন্য? মুনাফা অর্জনের আশায় ব্যবসায়ী অর্থ বিনিয়োগ করে। ব্যবসায়িক কর্মকাণ্ডের মাধ্যমে মুনাফা অর্জনের পাশাপাশি অবশ্যই আমাদের সেবার মনোভাব থাকতে হবে। মানে একচেটিয়াভাবে মুনাফাও অর্জন করা যাবে না যে শুধুমাত্র আমি আমার মুনাফা অর্জন করব, আমার যারা কাস্টমার আছে, যারা সমাজের মানুষ আছে তাদের কথা চিন্তা করব না, তাদের সুবিধা অসুবিধা চিন্তা করব না, এটা করা যাবে না। আমাদেরকে তাদের প্রতি সেবার মনোভাব রেখে ব্যবসা করতে হবে। ব্যবসার আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এতে
নৈতিকতা এবং সামাজিক দায়বদ্ধতার বিষয়টি বিবেচনা করতে হবে। আমি এখানে প্রত্যেকটা লাইনে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো যেগুলো আছে আমি কিন্তু দাগ দিয়েছি, তোমরা এভাবে দাগ দিয়ে তারপরে পড়তে পারো, তাহলে তোমাদের পরীক্ষার আগে প্রিপারেশন নিতে, রিভাইজ করতে খুব ভালো একটা হেল্প হবে। তো এখানে আমাদের ব্যবসার বেশ কিছু বৈশিষ্ট্য আমরা পেয়েছি, সেটা হচ্ছে মুনাফা অর্জনের আশা থাকতে হবে বা মুনাফা অর্জনের উদ্দেশ্য দেশের আইনে বৈধ হতে হবে, সঠিক উপায়ে পরিচালিত হতে হবে, পণ্য বা সেবার অবশ্যই আর্থিক মূল্য থাকতে হবে, ব্যবসার সাথে ঝুঁকির সম্পর্ক থাকতে হবে এবং মুনাফা অর্জনের পাশাপাশি সেবার মনোভাব থাকতে হবে। নৈতিকতা এবং সামাজিক দায়বদ্ধতা ব্যবসার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তো এগুলো হচ্ছে আমাদের ব্যবসার বিস্তারিত বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো আমাদের সৃজনশীলের গ বা ঘ নাম্বারে আসতে পারে, তখন আমরা এই বৈশিষ্ট্যগুলো বিস্তারিত ব্যাখ্যা করব। মূলত আমাদের এই পুরো প্যারাটা হচ্ছে ব্যবসার বৈশিষ্ট্য সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে। অর্থাৎ ব্যবসার বৈশিষ্ট্যগুলো আমরা যদি একটু নোট ডাউন করে ফেলি, তোমরাও চাইলে খাতায় এভাবে নোট করে ফেলতে পারো। ব্যবসার বৈশিষ্ট্য এখানে আমি 7টা বৈশিষ্ট্য সিরিয়ালি লিখে নিয়েছি। ব্যবসার প্রধান বৈশিষ্ট্য মুনাফা অর্জন, এরপরে এটা দেশের আইনে বৈধ হবে, সঠিক উপায়ে পরিচালিত হবে, পণ্য বা সেবার অবশ্যই আর্থিক মূল্য থাকবে, ব্যবসায় ঝুঁকি থাকবে, সেবার মনোভাব থাকবে এবং নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা থাকবে। এই 7টা বৈশিষ্ট্য আমরা কিন্তু ব্যবসার বৈশিষ্ট্য সম্পর্কে যখন সৃজনশীলে চাইবে তখন এটা আমরা অ্যান্সার করতে পারি। এভাবে পয়েন্ট আউট করে লিখলে তোমরা মার্কসটা খুব ভালো পাবে ইনশাআল্লাহ। তো এটা তোমরা সৃজনশীল এবং এমসিকিউ দুইটার জন্যই পড়ে ফেলতে পারো। তো এবার আমরা একটু পরবর্তী ধাপে চলে যাই। এখানে আছে ব্যবসার উৎপত্তি এবং ক্রমবিকাশ। আমি এখানে পয়েন্টগুলো হাইলাইটার দিয়ে হাইলাইট করে নিয়েছি, তোমরাও চাইলে এভাবে হাইলাইট করে নিতে পারো, তাহলে কিন্তু পড়তে গেলে খুব ভালোভাবে তোমরা বুঝতে পারবে এবং বুঝতে সুবিধা হবে। বাকি পয়েন্টগুলো আমি এখানে দাগ দিয়ে নিচ্ছি। এখানে আমাদের ব্যবসার উৎপত্তি এবং ক্রমবিকাশ সম্পর্কে বলেছে। উৎপত্তি এবং ক্রমবিকাশ আসলে মূলত 3টা যুগে ভাগ করা হয়েছে, পাশাপাশি ব্যবসার যে প্রকারভেদ আছে সেই প্রকারভেদও 3 ভাগে ভাগ করা হয়েছে। চলো আমরা একটু বিস্তারিত দেখে নিই। এখানে আছে আমাদের দিনে দিনে মানুষের চাহিদা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতাও বাড়তে থাকে। কিসের আওতা বাড়তে থাকে? অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতা বাড়তে থাকে। কিসের সাথে সাথে? চাহিদার সাথে সাথে। মানুষের চাহিদা যত বৃদ্ধি পাবে দিন দিন, তত বেশি অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিধিও বাড়তে থাকবে। ফলে শুরু হয় পশু শিকার, খাদ্যশস্য উৎপাদন এবং পণ্য বিনিময়ের মতো কর্মকাণ্ড। এখানে এই কথাগুলো যেগুলো বলছে এগুলো কিন্তু আমাদের প্রাচীন কালের কথা বলছে। অর্থাৎ প্রাচীনকালে মানুষের জীবনযাত্রা, ব্যবসা বাণিজ্য কেমন ছিল সেই সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। তখন মানুষ পশু শিকার করত, খাদ্য উৎপাদন করত এবং পরবর্তীতে সেগুলোকে বিনিময় করত, যেটাকে পণ্য বিনিময় বলা হয়। কিন্তু পণ্য বা দ্রব্য বিনিময় করেও প্রয়োজন মেটানো যায় না। কেন প্রয়োজন মেটানো যায় না? কারণ তখন কোনো মুদ্রা ছিল না, এজন্য। ফলে দ্রব্য বিনিময়ের স্থলে বিনিময়ের মাধ্যম হিসেবে তখন স্বর্ণ, রৌপ্যের মুদ্রা ও পরবর্তীকালে কাগজি মুদ্রার প্রচলন হয়। তার মানে মুদ্রার ক্রমবিকাশ যদি আমরা দেখি, প্রথমে স্বর্ণ এবং রূপার মুদ্রা এসেছে, পরবর্তীতে কাগজি মুদ্রা এসেছে। এই দুটো মুদ্রা আসার আগে ছিল বিনিময় প্রথা। বিনিময় প্রথা বা বার্টার সিস্টেম যেটা, সেটাতে হচ্ছে পণ্যের মাধ্যমে পণ্য বিনিময় করা হতো। অর্থাৎ যার কাছে ধান আছে সে অন্য আরেকজনকে ধান দিয়ে সেই ধানের বিনিময়ে সে হয়তো কোনো সবজি নিয়ে আসছে। তো এভাবে একটা পণ্যের বিনিময়ে আর একটা পণ্য আনা হতো। পরবর্তী সময়ে যখন দেখলো যে না, এই বিনিময় প্রথায় অনেক ঝামেলা হচ্ছে, তখন এই মুদ্রার প্রচলন হলো। শুরুতে স্বর্ণরূপার মুদ্রা বা ধাতব মুদ্রা যেটাকে বলে, পরবর্তীতে কাগজি মুদ্রা। ব্যবসার ক্রমবিকাশের ধারাকে 3 ভাগে ভাগ করেছে এখানে, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। এইটা অবশ্যই এমসিকিউর জন্য খুব ভালো করে পড়বো আমরা। এখান থেকে আমাদের এমসিকিউ আসতে পারে। পাশাপাশি আমাদের যে কোনো একটা যুগ সম্পর্কে বর্ণনা করতে বলতে পারে সৃজনশীলে। তো এখানে আমাদের প্রাচীন যুগের কাজগুলো কি কি ছিল এটা আমরা ডিরেক্ট একদম মুখস্থ করে ফেলবো। প্রাচীন যুগে ছিল পশু শিকার, মৎস্য শিকার, ফলমূল আহরণ, কৃষিকার্য, দ্রব্য বিনিময়। প্রথম যে কাজগুলোর কথা বলেছে, প্রথম 4টা কাজ তো আমরা জানি, এগুলো হচ্ছে গিয়ে মানুষ প্রাচীনকালে করতো। পরবর্তীতে হচ্ছে সেই আহরিত জিনিসগুলো বা এই পশু, মৎস্য, ফলমূল এবং কৃষি পণ্য যেগুলো, এগুলোকে বিনিময় করতো, যেটাকে দ্রব্য বিনিময় বলা হয়ে থাকে। এরপরে মধ্যযুগে এসে কি হলো? বিনিময়ের মাধ্যম হিসেবে দুষ্প্রাপ্য কিছু জিনিসের ব্যবহার শুরু হলো। সেই জিনিসগুলো হচ্ছে শামুক, ঝিনুক, কড়ি, পাথর। অর্থাৎ শুরুতেই স্বর্ণ, রৌপ্য মুদ্রা কিন্তু আসেনি। শুরুতে হচ্ছে এই শামুক, ঝিনুক, কড়ি, পাথর এগুলো দিয়ে মানুষ পণ্য বিনিময় করতো বা বিনিময় করতো। পরবর্তীতে বিনিময়ের মাধ্যম হিসেবে আসলো কি?
আরো অ্যাডভান্স মুদ্রা বা অ্যাডভান্স কারেন্সি যেটাকে বলে, স্বর্ণ, রূপা এবং অন্যান্য ধাতব মুদ্রা, এই ধাতব মুদ্রাগুলোর প্রচলন হলো। এবং তারপরে আসলো কাগজি মুদ্রা, অর্থাৎ তৃতীয় ধাপে এসেছে কাগজি মুদ্রা। প্রথম ধাপে এসেছে শামুক, ঝিনুক, কড়ি, পাথর, এগুলো দিয়ে মানুষ বিনিময় করত। পরবর্তীতে স্বর্ণ, রৌপ্য এবং ধাতব মুদ্রা, তারপরে এসেছে কাগজি মুদ্রা। এরপরে সৃষ্টি হয়েছে বাজার এবং শহর। এই বাজার শহর সৃষ্টির আগ পর্যন্ত কিন্তু মানুষ বিক্ষিপ্তভাবে, এলোমেলোভাবে এখানে সেখানে বসবাস করত, বা দ্রব্য বিনিময় করলেও তারা এলোমেলোভাবে দ্রব্য বিনিময় করত, কোনো নির্দিষ্ট জায়গা ছিল না। এরপরে যখন বাজার আর শহর সৃষ্টি হলো, তখন এই কেনা বেচার একটা আলাদা জায়গা হলো, যে এই জায়গাতে সবাই কেনা বেচা করবে, এই জায়গাতে বিনিময়গুলো করা হবে। পরবর্তীতে ব্যবসা সংগঠনের উদ্ভব হয়েছে। এখানে ব্যবসা সংগঠন বলতে বোঝাচ্ছে এক মালিকানা ব্যবসা, অংশীদারি ব্যবসা, যৌথ মূলধনী ব্যবসা। এই যে ব্যবসা সংগঠনগুলো, সমবায় ব্যবসা, এই ব্যবসা সংগঠনগুলোর উদ্ভব হয়েছে। তার মানে মধ্যযুগে আমাদের কি কি ঘটনা ঘটেছে এটাও কিন্তু আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে, এটা আমাদের এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। এরপরে আধুনিক যুগে এসেছে আমাদের শিল্প বিপ্লব। শিল্প বিপ্লবের পরে এসেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন, মানে আস্তে আস্তে টেকনোলজি অনেক ডেভেলপ করতে থাকলো, বিভিন্ন শিল্প কারখানার বিকাশ হলো। কিসের বিকাশ হয়েছে এটা আমাদের এমসিকিউতে আসতে পারে। তারপরে বৃহদায়তন উৎপাদন ও বন্টন ব্যবস্থা প্রচলন হলো, অর্থাৎ শিল্প বিপ্লবের শুরুর দিকে কিন্তু উৎপাদন ব্যবস্থা অনেক সংক্ষিপ্ত বা ছোট পরিসরে ছিল, আস্তে আস্তে এটা বড় পরিসরে উৎপাদন ব্যবস্থা প্রচলন হতে লাগলো, এবং সেই উৎপাদন করা পণ্যগুলো যখন বন্টন করলো, এটাও খুব বৃহৎ পরিসরে বড় এলাকা জুড়ে বন্টন করতে থাকলো। এভাবে করে বৃহদায়তন উৎপাদন আর বন্টন ব্যবস্থা সৃষ্টি হলো। তারপরে সৃষ্টি হলো ব্যাংক এবং বীমা ব্যবস্থার। ব্যাংক এবং বীমা ব্যবস্থা তখন সম্প্রসারণ হলো, অর্থাৎ শুরুতে প্রচলিত হলো এবং পরবর্তীতে আরো সেটা বৃহৎ পরিসরে সম্প্রসারিত হলো। এরপরে এসেছে এটিএম কার্ড। এটিএম কার্ডও কিন্তু এটা আমাদের এখনকার আধুনিক ব্যাংকিং এর একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই এটিএম কার্ড প্রচলন হয়েছে আধুনিক যুগে। তারপরে এসেছে মোবাইল ব্যাংকিং। মোবাইল ব্যাংকিং হচ্ছে সবচেয়ে লেটেস্ট যেই আমাদের ব্যাংকিং সার্ভিসটা, এই মোবাইলের মাধ্যমে আমরা এখন ব্যাংকিং করতে পারি। তো এই মোবাইল ব্যাংকিংটাও আধুনিক যুগে এসেছে। এইভাবে করে আমরা কিন্তু প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, তিনটা যুগের কখন কোন জিনিসগুলো এসেছে এটা মুখস্থ করে ফেলবো, তাহলে আমাদের পরীক্ষা ইনশাল্লাহ সুন্দরভাবে অ্যান্সার করতে পারবো। এরপরে আছে ব্যবসার আওতা বা পরিধি, প্রকারভেদ। কত ভাগে ভাগ করা হয়েছে ব্যবসা সেটা সম্পর্কে এখানে বলেছে। বর্তমানে ব্যবসা শুধু পণ্য দ্রব্যের ক্রয় বিক্রয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, পণ্যদ্রব্য ও সেবাকর্ম উৎপাদন করা, পণ্যদ্রব্য বিনিময় করা আর এর সহায়ক কাজের যে সমষ্টি আছে পুরোটাকেই ব্যবসা বলা হয়। তার মানে ব্যবসা এখন কোন কোন কাজগুলোকে বা কোন কোন জিনিসগুলোকে বলা হয়, ব্যবসার বিস্তারিত ব্যাখ্যা যদি আমরা জানতে চাই, এইটুকু হচ্ছে সংজ্ঞা। আমি ব্র্যাকেট দিয়ে আটকে দিয়েছি, তোমরা ওইভাবে করে দাগ দিয়ে পড়ে ফেলতে পারো। পণ্যদ্রব্য বিনিময় সংক্রান্ত সহায়ক কাজে কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? পরিবহন, বীমা, ব্যাংকিং, গুদামজাতকরণ এবং বিজ্ঞাপন। আমরা সবগুলো মুখস্থ করে ফেলবো। পরিবহন হচ্ছে পণ্যদ্রব্য এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। তারপরে বীমা হচ্ছে পণ্যের ঝুঁকি হ্রাস করার জন্য বা ব্যবসার ঝুঁকি হ্রাস করার জন্য যে বীমা করা হয়। ব্যাংকিং হচ্ছে আমরা যে ব্যাংকিং কার্যক্রম বা ব্যাংকিং সার্ভিস নিয়ে থাকি সেটা। গুদামজাতকরণ হচ্ছে পণ্যকে ওয়্যার হাউসে রাখা, এক সময়ের পণ্য বছর জুড়ে যাতে আমরা ব্যবহার করতে পারি, এজন্যই গুদামজাতকরণ করা হয়। আর বিজ্ঞাপন হচ্ছে আমাদের মার্কেটিং এর একটা পার্ট। বিজ্ঞাপনের মাধ্যমে আমরা পণ্য সম্পর্কে কাস্টমারদেরকে জানাই। তো এই কাজগুলো হচ্ছে পণ্য দ্রব্য বিনিময়ের সহায়ক কাজ। এটা আমাদের এমসিকিউতে বা জ্ঞানমূলকে আসতে পারে যে সহায়ক কাজগুলো কি কি পণ্য বিনিময়ের, তখন আমরা এগুলোকে লিখে দিব। আধুনিক ব্যবসাকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়। কি কি? শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা, ইন্ডাস্ট্রি, কমার্স আর ডিরেক্ট সার্ভিস। এখানে আমাদেরকে কিন্তু শিল্পের প্রকারভেদ, বাণিজ্যের কার্যক্রম এবং প্রত্যক্ষ সেবার উদাহরণ, এই 3টা জিনিস এখানে দিয়ে দিয়েছে। এগুলো হচ্ছে প্রত্যক্ষ সেবার উদাহরণ। আমি এখানে লিখে দিচ্ছি, তোমরাও লিখে রাখতে পারো বইয়ের মধ্যে। এগুলো হচ্ছে বাণিজ্যের কার্যাবলী এবং এটা হচ্ছে শিল্পের প্রকারভেদ। শিল্প কত প্রকার? শিল্প হচ্ছে এখানে আমাদের আছে 5 প্রকার: প্রজনন, নিষ্কাশন, নির্মাণ, সেবামূলক এবং উৎপাদন। এরপরে বাণিজ্যের সহায়ক কার্যাবলীগুলো আছে পণ্য বিনিময় বা ক্রয় বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং, বীমা, বিজ্ঞাপন। আর এরপরে আমাদের আছে প্রত্যক্ষ সেবার উদাহরণ। প্রত্যক্ষ সেবা হচ্ছে আইন বৃত্তি, ডাক্তারি, প্রকৌশল বৃত্তি, অডিট ফার্ম, এই সবগুলোকে প্রত্যক্ষ সেবার উদাহরণ হিসেবে গণ্য করা হয়। প্রত্যক্ষ সেবা মানে নিজে সেবা প্রদান করা সেটা। আর এখানে আমাদের
এই পেজে মোটামুটি এগুলোই আছে, এগুলো আমরা দাগ দিয়ে খুব সুন্দরভাবে পড়ে ফেলবো, তাহলে আমাদের এক্সামে অ্যান্সার করতে খুব ভালোভাবে আমরা অ্যান্সার করতে পারবো ইনশাল্লাহ। তো আজকের মতো এতটুকুই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।